আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আবারও চলে আসছি আপনাদের সামনে ক্যাশ বাজেট নিয়ে। যারা ফাইন্যান্স, বিবিএ, এমবিএ, মাস্টার্স অনার্সে আছেন, অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতেছেন, ফাইন্যান্স নিয়ে পড়ালেখা করতেছেন, তাদের জন্য এই আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই চ্যাপ্টার থেকে আপনারা প্রশ্ন পেয়েই থাকেন। তো আমরা এই চ্যাপ্টারটা করার আগে আমরা সবসময় মনে রাখবো অঙ্কটা ভালোভাবে বুঝতে হবে। যদি আমাদের এই অঙ্কের টার্মসগুলো বুঝে ফেলি তাহলে 50% কাজ হয়ে গেছে। অঙ্ক দেয়াই আছে, মনে করেন আপনাকে 50% করে দিয়ে রাখছে, আর 50% আপনি মাত্র করবেন, ঠিক আছে? তো আমরা কথা না বাড়ি চলে যাই। দেখেন, প্রিপেয়ার আ ক্যাশ বাজেট অফ অ্যাসুরেন্স ডেভেলপমেন্ট লিমিটেড ফ্রম মে টু জুলাই, মে থেকে জুলাইয়ের মধ্যে 2010 ফ্রম দ্য ইনফরমেশন গিভেন ভ্যালু। এই ক্যাশ বাজেটটা তৈরি করছে যে আসলে এই মে থেকে জুলাই, তাহলে মে জুন জুলাই হবে, মে জুন জুলাই এই 3 মাসে, ঠিক আছে, তার কত টাকা ক্যাশ লাগবে, তার এই যে এই বিভিন্ন এই খাতগুলোতে ক্রেডিট সেলস, ক্রেডিট পারচেস, ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস, ঠিক আছে, এই তথ্যগুলা ভিত্তিতে ক্রেডিট সেলস মানে তার টাকা আছে, বিক্রি করে রাখছে, টাকাটা পাবে। ক্রেডিট পারচেস মানে সে কিনছে, ঠিক আছে, কেউ পাবে, ঠিক আছে, তাহলে কি এটা টাকা, কিন্তু তাহলে তার কিছু টাকা আছে, আবার তার কাছে কেউ পায়, তারপরে সে পেমেন্ট করছে ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস, আবার কাউকে প্রদানও করতেছে। এইগুলো বাদ তার দিয়ে তার কাছে কত টাকা আছে, হ্যাঁ, ক্যাশ টাকা মে থেকে জুলাইয়ের মধ্যে। কারণ সে পরবর্তীতে কি করবে, এই ক্যাশ টাকাটা দিয়ে সে কোম্পানির অন্য কাউরে পেমেন্ট করবে, কিংবা কোনো মাল ক্রয় করবে, কিংবা কোম্পানির ডেভেলপমেন্ট সাইডে কাজে লাগাবে। এই জন্য তার কত টাকা ক্যাশটা আছে সেটা তার জানা দরকার। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এইখানে দেখেন এই মে টু জুলাই থাকলেও অঙ্কের মধ্যে কয়েকটা মাস অগ্রিম দেওয়া থাকতে পারে এবং বাড়তি দেওয়া থাকতে পারে, তাতে আমাদের সমস্যা নাই। দেখেন এখানে মার্চ এপ্রিল দেওয়া আছে, যদি মার্চ এপ্রিল না দেয় তাহলে আপনি অঙ্কটা করতে পারবেন না, এই জন্য দেওয়া থাকবে। তারপরে হচ্ছে কি, আপনাকে এই যে এইখানে যে এই টার্মসগুলো আছে এগুলো ভালোভাবে বুঝতে হবে। ক্যাশ ব্যালেন্স অন 1 মে 2010 টাকা 50,000। সে যখন এই হিসাবটা আপনাকে করতে দেবে, কিংবা যখন সে তার অ্যাকাউন্টসটা মিলাইতেছে, তখন সে দেখলো যে তার ক্যাশে আপনার মে মাসে, এই যে মে মাসে 50,000 টাকা ছিল ক্যাশ টাকা। তারপর বলছে ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার ফর 2 মান্থ। এই ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার্স, আমাদের এই অঙ্কটা কমপ্লিট করার ক্ষেত্রে দুইটা ওয়ার্কিং করতে হবে। একটা হচ্ছে ক্রেডিট সেলস এবং ক্যাশ সেলস, ক্রেডিট পারচেস এবং ক্যাশ পারচেস। এই দুইটা ওয়ার্কিং যদি আপনি করেন, মোটামুটি এই অঙ্ক হয়ে যায়, আর ওয়ার্কিংগুলো না করলেও চলে। এখন আপনাকে কী করতে হবে, মনে রাখতে হবে, এই অঙ্ক যখনই খাতার মধ্যে আপনি করতে যাবেন পরীক্ষার হলে, তখন আপনার কোনো কথা নাই, ক্রেডিট সেলস ক্রেডিট পারচেস পাইছেন, ক্যাশ সেলস ক্যাশ পারচেস পাইছেন। যদি ক্যাশ সেলস ক্যাশ পারচেস না পান, তাহলে ক্রেডিট সেল ক্রেডিট পারচেস দিয়ে শুরু করে দিতে হবে। আর যদি ক্রেডিট সেল এবং ক্যাশ সেল, ক্রেডিট পারচেস এবং ক্যাশ পারচেস দুইটাই পান, এই দুইটা দিয়ে আপনার অঙ্ক ওয়ার্কিং দিয়ে শুরু করতে হবে। মনে রাখতে হবে ক্যাশ বাজেটে এই দুইটা কাজ কম্পালসারি। তাহলে এখানে বলছে ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার ফর 2 মান্থ, অর্থাৎ এই যে ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার, তাহলে অ্যালাউ করে কারে, টু কাস্টমার, কাস্টমারকে অ্যালাউ করছে ফর 2 মান্থ। তাহলে কাস্টমারের 2 মান্থ অ্যালাউটা কে করছে, এই যে ক্রেডিট সেলস, সে যে বিক্রি করছে কাস্টমারের কাছে, তারে বলে দিছে আপনি 2 মাস অন্তর অন্তর আমার এই টাকাটা দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এরপরে বলল যে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স 1 মান্থ। এদিক দিয়ে সে যখন পণ্য কিনছে, তখন যার কাছ থেকে কিনছে এই যে ক্রেডিট পারচেসের, সে বলতেছে যে আপনি আমাকে 1 মাস পর পর আমার টাকা দিয়ে দিতে হবে। তাহলে আপনাকে মনে রাখতে হবে ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার্স বলতে বোঝায় আপনার ডেপ্টর্স, ডেপ্টর্স। আর ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স তো দেয় আছে, ক্রেডিটর্স মানে মনে রাখতে হবে ক্রেডিট মানি সম্পর্ক পারচেসের সাথে, ডেপ্টর্সের সম্পর্ক সেলের সাথে, এটা মনে রাখবেন। আচ্ছা, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস 1 মান্থ। এই ল্যাগ শব্দের অর্থ কি বোঝায়? ল্যাগ শব্দের অর্থ বোঝাচ্ছে যে যেই মাসে খরচ হয়েছে এই মাসে অর্ধেক যাবে, ঠিক আছে, তারপরের মাসে বাকি অর্ধেক যাবে, এমনটা বোঝায়, ঠিক আছে? এখন প্রশ্ন হলো এইখানে যাবে না, এখানে যাবে না, এখানে 1 মান্থ সরাসরি বলা আছে। যদি এইখানে বলতো 15 ডেজ, আপনাকে অঙ্কের মধ্যে বলে দিত 15 ডেজ, তাহলে কী করতেন আপনি, 15 ডেজ মানে 30 দিন 1 মাস, তাহলে অর্ধেক 1/2, হাফ ধরে নেবেন। আর যদি হাফ সরাসরি দেওয়া থাকে তাহলে হাফ,
তাহলে কি হলো, মনে করেন 600 টাকা অঙ্কের মধ্যে আছে, 600 টাকার অর্ধেক 300 টাকা দেবো এক মাসে, আর বাকি 300 টাকা দেবো পরের মাসে। আশা করি বুঝতে পারছেন। এইখানে এটা লাগবে না, এখানে 1 মান্থ সরাসরি দেওয়া আছে, অর্থাৎ যে ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস 5000 টাকা যেটা আছে এটা দেবো পরের মাসে এপ্রিলেরটা দেবো মেটা দেবে জুনে। আবার ওইখানে আসি একটু, ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার ফর 2 মান্থ। তাহলে এটা এই কাস্টমার ক্রেডিট অ্যালাউড করছে কারে, এই যে ক্রেডিট সেলসের বলছে। তাহলে এইখানে 2 মান্থের কথা বলছে, তাহলে 2 মান্থ হলে এই যে মার্চ মাস আছে, মার্চের টাকাটা যাবে মে, এপ্রিলের টাকা যাবে জুনে, মেয়ের টাকা যাবে জুলাইয়ে। আর এইখানে বলছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স 1 মান্থ। 1 মান্থ বলছে, তাহলে ক্রেডিট বলতে করে বোঝাইছি পার্সেসের এই যে 1 মান্থ বলতে মার্চেরটা যাবে এপ্রিলে, এপ্রিলেরটা যাবে মেয়েরটা যাবে জুনে, জুনেরটা যাবে জুলাইয়ে। আশা করি বুঝতে পারছেন। ডিভিডেন্ড পেইড ইন জুন টাকা, এটা সরাসরি জুনে বলা আছে, জুনে টাকা পাঠিয়ে দেবো আমরা। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এই ক্যাশ বাজেট তৈরি করার সময় আমরা যেটা মনে রাখবো, প্রথমে আমাদেরকে বার করতে হবে ক্রেডিট সেলস এবং ক্রেডিট পারচেস। ঠিক আছে, বের করলে আমরা সরাসরি আপনার ক্যাশ বাজেটের যে কত টাকা দরকার অর্থাৎ টোটাল ইনফরমেশনটা বের করে ফেলতে পারবো। আমরা এবার অঙ্কে চলে যাই, আশা করি অঙ্কটা বোঝা যাচ্ছে। এইখানে কিন্তু অ্যামাউন্টটি আপনারা একটু দেখে নেন, 5000, 6000, 5000, 7000, 6000। হ্যাঁ, আশা করি বুঝতে পারতেছেন। আমি বই থেকেই করাই দিতেছি, কারণ সময়ের সাপেক্ষে আসলে করাটা অনেক কঠিন। বোর্ডে আরেকবার করাই দেবো ইনশাল্লাহ। ওয়ার্কিংস শিডিউল অফ ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার্স, এই যে ক্যাশ কালেকশন করবে, এই যে ক্রেডিট সেলস করছে না, তাহলে এটা কালেকশন করবে এখন। তাহলে কালেকশনটা কি, তার টাকা আসবে ডেপ্টর্স। টাকা আসলে আমরা জানি কি ডেপ্টর্স মানে ডেবিট, এটা কি ডেবিট দিয়ে দেবেন আপনারা। এটা লিখতে পারেন শিডিউল অফ ক্যাশ কালেকশন, ঠিক আছে, ফ্রম কাস্টমার লিখলেন, হ্যাঁ, অথবা ডেপ্টর্স ক্যাশ কালেকশন লিখে দিতে পারেন, সমস্যা নাই। মান্থ দিবেন, এখানে যে মাসগুলো আছে এগুলো সরাসরি লিখে ফেলবেন। ক্রেডিট সেলস, আমরা ক্রেডিট সেলস এইখানে যে টাকা আছে হুবহু এমনি বসাই দিবেন। দেওয়ার পরে এই দিক দিয়ে এসে দেখেন অঙ্কটার, হ্যাঁ, একটা বাড়তি গড় করবেন। মান্থ অফ কালেকশন, মাসে যে কালেকশন করছেন, আমাদেরকে যেই মাসের অঙ্ক করতে বলছে মে টু জুলাইয়ের কথা বলছে আমাদেরকে। ঠিক আছে, তাহলে এই মে টু জুলাই বলতে মে, জুন, জুলাই। তাহলে এই যে আমরা 3টা গড় করব। মান্থ অফ কালেকশন করতেছি যেহেতু এখানে এর জন্য লিখবো কালেকশন, লিখে মে, জুন, জুলাই লিখে দেবো। দেওয়ার পরে আমাদেরকে কি বলছিল বলেন তো, যে ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার ফর 2 মান্থ। তাহলে 2 মান্থ বলতে আমি কি বলছিলাম, মার্চেরটা এপ্রিল আসবে, যেহেতু আমরা অঙ্ক করতেছি মে, তাহলে মেয়ের তার ঘরে যদি টাকা আসতে হয় তার 2 মাসের আগেরটা আসবে। 2 মাসের আগে কোনটা আছে, এইটা যদি মে হয় তার 2 মাসের আগের টাকাটা আসবে, অর্থাৎ মার্চের টাকাটা আসবে। তো মার্চের টাকা আসে কত, 80,000। এই যে দেখেন মার্চের টাকাটা আমরা বসালাম, এই যে মার্চের টাকাটা কোথায় যাবে, মে যাবে। এই যে দেখেন মেয়ের ঘরে মার্চের টাকা। এবারে দেখেন আছে এপ্রিলের ঘরে কাছে কত, 70,000 টাকা। তাহলে 70,000 টাকা এটা 2 মাস পরে দেবো। তাহলে 2 মাস পরে কি, মে, জুনের ঘরে দেবো 70,000 টাকা। এবার মেয়ের ঘরের টাকাটা 2 মাস পরে দেবো, তাহলে জুন, জুলাই, এই জুলাইয়ের ঘরে টাকাটা চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। এবার এগুলোর এই যে ব্যালেন্সটা নিয়ে দিছে, এখানে আর কোনো টাকা নাই, এই জন্য 80,000, 80,000, 70,000, 70,000, 60,000, 60,000 টাকা বসাই দিছে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাই পরবর্তী স্টেপে। আমরা ক্রেডিট সেলস বার করে ফেললাম, ক্রেডিট পারচেস বার করবো। হ্যাঁ, শিডিউল অফ ক্যাশ পেমেন্ট অফ ক্রেডিটর্স। তাহলে এইখানে দেখেন ক্রেডিটর্স বলতে কে, এইটা আমরা এই জায়গাটা এই যে মান্থের মানগুলো বসাই দিব, এইখানে ক্রেডিট পারচেসের টাকাগুলো বসিয়ে দেবো। এবার ওইটার মতোই মে, জুন, জুলাই ঘরটা বসাই দেবে। এইখানে যে কি মান্থ অফ কালেকশন, ঠিক আছে, মান্থ অফ কালেকশন এটা হলো কার, ক্রেডিটর্স। এই যে ক্রেডিটর্সের কালেকশন, সে কত টাকা আপনার থেকে কালেকশন করে নিয়ে গেছে, মান্থ অফ কালেকশন লিখে, দুইটাই মান্থ অফ কালেকশন, একটা হচ্ছে ক্রেডিটর্স এখানে, আরেকটা হচ্ছে ডেপ্টর্স, মনে রাখতে হবে। মে এপ্রিলের এটা কী বলছিল, যে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স 1 মান্থ। এইখানে আপনাকে কী করতে হবে, যে মার্চের 1 মান্থ বলতে, তাহলে মার্চেরটা এপ্রিলে যাবে, যেহেতু আমাদেরকে অঙ্কের মধ্যে এপ্রিলের এসে অঙ্ক করতে বলছে না। হ্যাঁ, তাহলে আমরা তো এপ্রিলের ঘরে টাকা বসানোর দরকার নাই। তাহলে এপ্রিলেরটা বসবে কোথায়, মেতে। তাহলে দেখেন এপ্রিলের 50,000 এই যে মেয়ের ঘরে বসছে। ঠিক আছে, এরপরে দেখেন জুনের টাকা বসবে জুলাইয়ের ঘরে, এই যে দেখেন জুনের 70,000 টাকা, এটা আর মেয়ের টাকা বসবে জুনের ঘরে। দেখেন জুনের 40,000 টাকা, ঠিক আছে, মেয়ের 40,000 টাকা জুনের ঘরে বসছে। এই যে মেয়ের 40,000 টাকা জুনের ঘরে বসছে, জুনের 70,000 টাকা দেখেন জুলাইয়ের ঘরে বসছে। ঠিক আছে, তাহলে আমাদের জুলাইয়ের টাকা তার কোনো জায়গায় যাবে না, কারণ আমাদের পরে জুন, জুলাই পর্যন্ত করতে বলছে।
অন্য মাসের বলে নাই, তার জন্য আর আমাদের যেতে হবে না। এখন কী করতে হবে, এটার ব্যালেন্সটা টানে দেবেন, 50-এর 50, 40,000-এর 40,000, 70,000 70,000। আপনার অঙ্ক কিন্তু মোটামুটি আগাই গেল। এখন আপনি যেটা করবেন, আপনি এরকম একটা, এই যে দেখেন এইখানে আমি এইখানে আশা করি দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, আশা করি বুঝতে পারতেছেন। ওকে, এই 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 যে এখানে শিডিউল অফ ক্যাশ পেমেন্ট ফর ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস, এটা দরকার নেই আপনার করার, কারণ এইসব ওয়ার্কিং করতে করতে আপনার সময় চলে যাবে, ঠিক আছে? সব ক্ষেত্রে ওয়ার্কিং করলে চলবে না। ক্যাশ বাজেট লেখে ফর দ্য পিরিয়ড অফ মে টু জুলাই 2010, ক্যাশ বাজেটটা আবার বার করবেন যে আপনার কত টাকা হাতে আছে আর কি, ক্লোজিং ব্যালেন্স, লাস্টে আপনার হাতে কত টাকা আছে। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স এ দিয়ে দিছে, হ্যাঁ, আপনি এ দিয়ে একটা চিহ্ন দিয়ে দিবেন, এ দিয়ে হিসাবটা দিবেন কেন, সোজা করার জন্য, যে এর সাথে বি এর যোগ, এই জন্য। হ্যাঁ, এই যে ওপেনিং ব্যালেন্স আমাদেরকে কত বলছিল আপনাদের মনে আছে কিনা, আমি একটু দেখাই আপনাদেরকে ওপেনিং ব্যালেন্স কত আছে। আমাদেরকে বলছিল ওপেনিং ব্যালেন্সে যে ক্যাশ ব্যালেন্স অন 1 মে 2010 টাকা 50,000, কোন মাসে, মে মাসে, মে মাসের টাকাটা মে মাসের ঘরে পাঠায় দেন, ওপেনিং ব্যালেন্স বলে। এই যে দেখেন এখানে ওপেনিং ব্যালেন্স, হ্যাঁ, মে মাসের 50,000 টাকা, এই যে দেখেন এখানে পাঠিয়ে দিচ্ছে 50,000 টাকা। তারপরে রিসিপ্টস বি, ঠিক আছে, অর্থাৎ বি এসে কালেকশন ফ্রম কাস্টমার, রিসিভ করছে আর কি, ঠিক আছে? এই যে আমরা এতক্ষণ যে করছিলাম না, ক্রেডিট সেলসটা বার করলাম না, এই যে ক্রেডিট কাস্টমারের কাছ থেকে যে আমরা পাইছি, এই যে রিসিভ করছেন আপনি এই টাকাগুলো, কালেকশন ফ্রম কাস্টমার্স ডেপ্টর্স, যেটা এইটাই এখানে রিসিপ্ট বুঝাইছে, ঠিক আছে? কালেকশন ফ্রম কাস্টমার্স, ঠিক আছে? আপনি কি করবেন, এখানে 80,000 টাকা মেয়ের ঘরে যে টাকাটা ছিল মেয়ের ঘরে বসাইবেন, এই যে এখানে 80,000 কোন টাকাটা বসাইছে, ঠিক ওইখানের ঘরে, এই যে এই ঘরে যেভাবে যেভাবে বসাইছেন এইখানে না, ঠিক এইভাবে ভেবে এই ঘরের টাকা এইভাবে যথাযথ ভাবে বসাই দিবেন। মেয়ের ঘরে মেয়ের টাকাটা 70,000 টাকা আর 60,000 টাকা ওইখানে যেভাবে আছে এইখানে নিয়ে এইভাবে বসাই দিবেন। বসা দেওয়ার পরে এটা যেহেতু রিসিপ্ট ছিল, তাহলে এটা এ এটা বি, তাহলে টোটাল রিসিপ্ট এ প্লাস বি, এই দুইটা যোগ করতে হবে, মানে এটা যোগ, তাহলে এটা এ এটা বি, এ প্লাস বি, তার মানে এটা যোগ। আর 50 আর 80 1,30,000, 74,000 70, 1,44,000, 93,000 60, আর 1,53,000 টাকা। আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন। এবার হচ্ছে পেমেন্ট, মূলত ক্যাশ বাজেট হচ্ছে আপনার কত টাকা ছিল গ্রহণ আছে আর কত টাকা দিয়ে দিয়েছেন, এটা বাদ দিয়ে দেওয়া। পেমেন্টস, ক্রেডিটর্স, এই ক্রেডিটর্স বলতে কোনটা, এই যে এইখানে যে আমরা করছিলাম, ঠিক আছে, এই যে এইখানে ক্রেডিটর্স, শিডিউল অফ ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্স, এই যে এইখানে যেভাবে বসাইছেন এই ঘরটিতে, ঠিক আছে, এইখানে টাকার একটা অ্যামাউন্ট বসাবেন, কিন্তু এই যে এইটাই এই ব্যালেন্সটা ঠিক যেই ঘরে আছে ওইখানে নিয়ে এই ঘরে এমনি এমনি বসাই দিবেন। এই যে দেখেন এখানে কিন্তু এইভাবেই বসাইছে, হ্যাঁ, এই যে পেমেন্টস রিসিপ্ট, এই যে ক্রেডিটর্স 50 40 70 ওইখানে যেভাবে আছে এইভাবে নিয়ে বসাই দিলেন। ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস, আমাদেরকে মনে আছে আপনাদের যে ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেসের কথা কি বলছে, যে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস 1 মান্থ, তার মানে এই যে এখানে ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস আছে, তাহলে 1 মান্থ বলতে মার্চেরটা যাবে এপ্রিলে, এপ্রিলেরটা যাবে মে, মেয়েরটা যাবে জুনে, জুনেরটা যাবে জুলাইয়ে। তাহলে যেহেতু এখানে আমাদেরকে বলছে অঙ্ক মে টু জুলাই, তাহলে আমাদের তো এই মার্চেরটা দরকার নেই, এপ্রিলটা মেয়ের ঘরে আইব, ঠিক আছে, কারণ 1 মাস পর পর কইছে। তাহলে মেয়ের ঘরে যদি টাকা আসতে হয় এপ্রিলেরটা আসতে হবে, জুনের ঘরে টাকা আসতে হলে মেয়েরটা আসতে হবে, এবং জুলাইয়ের ঘরে টাকা আসতে হলে জুনেরটা আসতে হবে। তাহলে এপ্রিলের ঘরে টাকাটা কোথায় যাবে, মেয়ের ঘরে, এই যে 6,000 এটা যাবে মেয়ের ঘরে, ঠিক আছে। এই যে দেখাই কত আছে, 6,000 টাকা, এপ্রিলের 6,000 টাকা মেয়ে যাবে, দেখেন আমি দেখাচ্ছি এখানে, এই যে ওয়েজেস, এই যে দেখেন এখানে 6,000 টাকা মেয়ের ঘরে গেছে। আবার দেখেন এখানে মেয়ের 5,000 টাকা যাবে জুনে, এই যে দেখেন জুনে 5,000 টাকা জুনে গেছে 5,000। আবার জুলাইয়ের জুনের 7,000 টাকা যাবে জুলাইয়ের ঘরে, এই যে জুলাইয়ের ঘরে 7,000 টাকা গেল। আবার জুলাইয়ের 6,000 টাকা যদি আমাদের অঙ্কের মধ্যে বলতো আগস্ট পর্যন্ত, তাহলে এটা আগস্টের ঘরে যাইতো, কিন্তু যেহেতু অঙ্ক আমাদের জুলাই পর্যন্ত, এই জন্য জুলাইয়ের ঘরে টাকার কোনো দরকার নাই। আশা করি এই জায়গাটাও বুঝতে পারছেন, ওয়েজেস অ্যান্ড এক্সপেন্সেস। তারপর হচ্ছে ডিভিডেন্ড পেইড, এই যে এখানে কী আছে আমাদের আরেকটা এন্ট্রি হয়ে গেছে কি, ডিভিডেন্ড পেইড, সবই তো দিয়ে দিলাম, টাকা পাঠিয়ে দিলাম। এবার ডিভিডেন্ড পেইড ইন জুন, তাহলে জুনে বলে দিচ্ছে, জুনে 6,000 টাকা সরাসরি এসে গেবো, বাকি ঘর খালি দেখবো। এই যে দেখেন ডিভিডেন্ড পেইড মেয়ের ঘর খালি, ঠিক আছে, এই যে জুনের ঘরে বসাই দিয়েছেন, জুলাইয়ের ঘরে নাই। এবার কি করবেন আপনি, এই জায়গাটা একটু বুঝতে হবে আপনাকে, ঠিক আছে, ভালোভাবে বুঝেন। এ প্লাস বি বেরিয়েছে এইটা, এই টোটাল, এটা টোটাল যোগফলটা, ঠিক আছে, এই টোটাল যোগফলটা এইটা। আর এই যে পেমেন্টের যোগফলটা হচ্ছে এইটা, টোটাল পেমেন্ট করছে এইটা, এটা হলো কি সি, এটা দিছে সি। তাহলে এই টাকাটা থেকে যদি আপনার এই টাকাটা বিয়োগ দেন,
ঠিক আছে, মাইনাস করে দেন, তাহলে আপনার হাতে মে মাসে ক্যাশ টাকা আসে ৭৪,০০০ টাকা। ঠিক আছে, ক্লোজিং ব্যালেন্স এ প্লাস বি, এটা এ, এটা বি, এটা থেকে বাদ দিয়েছেন কি এই যে সি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এটা বাদ দিয়েছে ৭৪,০০০ টাকা। এখন এটা তো ৭৪,০০০ টাকা বসলো, এইটা না হয় মে মাসের ওপেনিং ব্যালেন্স অঙ্কের মধ্যে দেয়া আছে আমরা দেখছি, কিন্তু জুনের তো দেয়া নাই। জুনের হবে কোনটা? মে মাসের ওপেনিং, জুন মাসের ক্লোজিং, মে মাসের ক্লোজিং, জুন মাসের ওপেনিং, আবার জুন মাসের ক্লোজিং, জুলাই মাসের ওপেনিং। আশা করি এটা বুঝতে পারছেন। আমি আবার বলি, এই যে মে মাসের ক্লোজ মানে কি শেষেরটা জুন মাসে এটা বিগিনিং হয়ে যাব। ঠিক আছে, আবার জুন মাসের ক্লোজিং জুলাই মাসের বিগিনিং হয়ে যাব। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই যে ৭৪,০০০ টাকা এইটা আমরা এইখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে ঠিক আবারও সব অঙ্কের মতো ওই যে অ্যামাউন্টগুলো তো দেয়াই আছে, এটা বসাইবেন, এটা বসায় যোগ করে দিবেন, তারপরে এই টাকাগুলোতে মাইনাস করে দিলে এই টাকাটা বাইরে যাব অন্য অঙ্কের মতো। আপনার যখন অঙ্কটা করবেন প্রথমে এই সেটটা করবেন, করার পরে এই সেটটা সব অঙ্ক বসাই দিবেন, সংখ্যাগুলো বসাই দিবেন, শুধু এইখানে বিগিনিং ওপেনিং ব্যালেন্সের এই জুনের টাকাটা প্রথম খাইলা রাখবেন, জুলাই টাকাটা খাইলা রাখবেন, খাইলা রেখে সব অঙ্ক সংখ্যাগুলো বসাই দিবেন, দিয়ে তারপরে যোগ করে এইখানে বসাই দিবেন, দিয়ে এই সবগুলোর সাথে যোগ করার পরে যে ব্যালেন্সটা বেরোলো এই ব্যালেন্সটা থেকে, ঠিক আছে, আপনি কি করবেন, এইখানের ক্লোজিং ব্যালেন্সটা মাইনাস করে দিবেন, আবার এইটার ব্যালেন্সটা এই যে ক্লোজিংটা এখানে ওপেনিংটা আর এটা যোগ করলেন, যোগ করার পরে এটা হয়ে গেল। এইখান থেকে এইখানে যে অ্যামাউন্টগুলো বাইরেলো পেমেন্ট করছে এই পেমেন্টগুলো মাইনাস করে দিবেন, বাইরেলো এটা। তাহলে তার জুন মাসে মে মাসে টাকা ক্যাশ আছে ৭৪,০০০ টাকা, জুন মাসে আছে ৯৩,০০০ টাকা, জুলাই মাসে আছে ৭৬,০০০ টাকা তার হাতে। অঙ্কটা মূলত বের করার কারণ হচ্ছে যে আপনি ক্যাশ বাজেট বলতে বোঝায় যে একটা কোম্পানির হাতে ক্যাশ টাকা কত আছে, কারণ যেই কোনো মতে তার পেমেন্ট করতে লাগতে পারে, তার কোম্পানির বিপদ হতে পারে, ঝুঁকি থাকতে পারে, কোনো ঝুঁকি এড়ানোর জন্য এটা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের ক্যাশ ব্যালেন্সটা বার করে দেখাতে হবে একটা কোম্পানিতে। আপনি যখন একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট কিংবা ফাইন্যান্স অফিসার, তখন আপনাকে আপনি যখন ফাইন্যান্স অফিসার তখন আপনাকে চেক করে দিতে হবে যে আসলে তার ঠিক আছে কিনা। যখন আপনি ট্রেজারার কিংবা অ্যাকাউন্টেন্ট অথবা ম্যানেজমেন্ট অফিসার আপনাকে এগুলো দিবে, তখন আপনাকে চেক করে দিতে হবে। আর আপনি যখন অ্যাকাউন্টেন্ট তখন আপনাকে এটা তৈরি করে দিতে হবে, আপনি একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট এটা বানিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী একটা অঙ্ক পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো, মোট 3টা বা 4টা অঙ্ক করব, তাহলে আপনাদের যে ক্যাশ বাজেট রিলেটেড যেই প্যাটার্নের অঙ্কগুলো আছে এরকম প্যাটার্নের অঙ্ক আশা করি আপনারা করতে পারবেন। আজকের এই অঙ্কটার মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই আমরা চেষ্টা করব শুধরিয়ে দেওয়ার জন্য, এবং আমি এটা বোর্ডেই করিয়ে দেবো একটা শেষে। ঠিক আছে, যেহেতু এখন সময় না এই জন্য করিয়ে দিচ্ছি এইভাবে। আরেকটা কথা হচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা ম্যানেজমেন্টে আছে আপনার মধ্যেই রাখবেন না, সবার মধ্যে শেয়ার করে দিবেন। ঠিক আছে, কেননা এটা কিন্তু মূলত আমার ইনকামের জন্য না, আপনাদের স্বার্থেই, আপনারা যেন এক্সামে ভালো করতে পারেন কিংবা কোনো প্রতিষ্ঠানে ভালো করতে পারেন সেই জন্য করে দেওয়া। আর এর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে ডেফিনেটলি আমাকে জানাবেন কমেন্ট বক্সে, তারই সাথে আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের এই সাবস্ক্রিপশনে আমার জন্য যেটা হবে যে সবাই যখন আসলে এটাকে সাবস্ক্রাইব করবে বা দেখবে তখন আমারও ভালো লাগবে এবং আমি উৎসাহিত হব আপনাদেরকে আরও 2-1টা অঙ্ক করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।